ওই মহসিন, উনি চাকরি করতেন আমাদের বসুন্ধরা সিটিতে। ওখান থেকে ওর সাথে দেখা করে হেঁটে যাচ্ছিলাম, ওখানে একটা হিন্দু ভদ্রলোক জ্যোতিষী ওই একটু সামনে বসে। আমার সকল দেখি না বেটা কী করে, আবার গুম হবো কি না। প্রত্যেক দিনই আমার বাসায় পেরা দেয়, যেও না বাইরে, যেও না বাইরে, কম যাও। তো ভদ্রলোক বলে কোনো সমস্যা নেই, আপনি আর গুম হবেন না, এই আংটি নেন। আমি ওই আংটির বাইরে আমি 8টা আংটি কিনে, 8 হাতের আংটি ছিল, 8টা আংটি নিয়ে আমি গুম হয়ে গেছি। মোট কথা হলো, আয়নাগরে যাওয়ার পর একদিন হঠাৎ করে ভোর রাতে আমি আদমি স্যারকে দেখে ফেলে তো বলা যায় না আমি দেখছি। আমি অনেকক্ষণ আশেপাশে চিৎকার করি, আমি এখন যা বলছি শপথ করে বলছি, সত্য বলছি। তখন আমি চিন্তা করি কী করা যায়। ওইখানে একটা ছেলে ছিল, তার হাতে অনেক প্রেমের চিহ্ন, সিগারেটের ছেঁকা দেওয়া। এই ছেলেটা আবেগপ্রবণ, কাজে লাগানো যাবে। তো প্রতিদিন আমি তাকে বলতাম, তুমি যমুনা ভিতরটা দেখে আসো। তা আপনি কোথায় আছেন? তা আমি বলতাম গুলশান 2 রিজার্ভে সেফ হাউসে, উদ্দেশ্যপূর্ণিতভাবে। একদিন সে খেপে যায়, আপনি খালি খালি আবল তাবল বকেন, কোথায় আছেন? তাই বললাম বেড 10,000 টাকা, আমি আছি গুলশান 2-এ। সে এরকম করতে করতে 1 লাখ টাকা পর্যন্ত পৌঁছায়। এর মধ্যে সে রাগে বলে ফেলে যে আপনি আছেন কচুক্ষেত আয়নাঘরে। যখনই কথা বলছে আমি এটাকে ক্যাচ করছি, যাও তুমি তোমার সুপারিনটেন্ডেন্ট ডেকে নিয়ে আসো। সুপারিনটেন্ডেন্ট হলো ওখানকার যে ইনচার্জ, ও এখন পুরা ডিগবাজি, আমি পুরা ডিগবাজি দেওয়া, ও এখন হতাশ, কী হইলো ঘটনা। এই লোকের সাথে প্রায় কথা বলি, এখন এই কথা বলতেছে। আমি ডেকে কেন তুমি যে বেইমানি করলা ডিজিএফআইয়ের সাথে, বলে দিব। এখন যা বলে তাই করে, যাও আদমি স্যারের সাথে দেখা করে আসো, সালাম দিয়ে আসো। তো আদমি স্যার জানতে পারলো 9 ডিবের জিওসিকে, সেনাপ্রধানকে, যখন সেনাপ্রধান আজিজ ছিল স্যার। মানে এই হলো আমার সম্পর্ক। তারপরে তো বাকি শেষ দিকে যখন আমি বেরিয়ে আসি আমি, তখন আমার আমাকে বলতেছিল, মুখস্থ করার ছিল যে তুমি বলো স্বাধীনতার জনক যেগুলি বলা হয়, তো ডিজিএফআই অবস্থায় চোখ বাঁধা। তা আমি বলি এটা তো না, আমি তো জেনারেল মতিনকে চিনি, উপদেষ্টা ছিলেন যিনি আমাদের। উনি আমার সামনে, সবার সামনে বলছেন, উনি 22 তারিখ 32 নম্বর গিয়েছিলেন, ওখানে ওনাকে বঙ্গবন্ধু বলছেন তুমি টিকিট কেটে চলে যাও। উনি বলছেন আমি আর্টিলারি অফিসার, আমার বাড়ি করাচি, আমার ইউনিট করাচি, আমি কি করব? কোনো কথা শুনবো না, সরাসরি টিকিট কেটে করাচি চলে যাও। এরপরে কোনো ইস্যু নাই শেখ মুজিবুর রহমানের জনগণ বা ঘোষণা দেওয়া, সোজা কথা। এই কথা কিন্তু বিশ্বাস করেন আপনারা। এই চোখ বাঁধা অবস্থা ছাড়ার 4 দিন আগে আমি বলি। শেষ দিন যখন দেখতেছে এই লোকটা কথা শুনতেছেন 3-4 বার পরে, আমার মিস্ত্রির সাথে কথাবার্তা বললে, তখন আমার বড় মেয়ের কথা বলে, যে আমাকে বলে যে আপনার বড় মেয়ের বিয়ে ঠিক, আপনি না ছাড়া পেলে, না দেখলে মেয়ে বিয়ে করবে না। তখন আমি আবেগপ্রবণ হয়ে যাই। শর্ত দিল আমাকে 6 মাস ডিজিএফআইয়ের নাম বলা যাবে না। কতটা অসহায় হলে ডিজিএফআই আমি জানি, এটা সবাই হয়তো অনিচ্ছা সত্ত্বে করছে। আর তারপরও যে আচরণগুলি আদমি স্যারের সাথে করছে, আমার সাথে করছে, এটা ভদ্র সমাজ ব্যবস্থা, এটা হয় না, এটা জাতি এটা করতে পারে না। আমরা কত নিচে নেমে গেছি আমি জানি না। তারপরে এই বিপ্লবটা সম্পূর্ণ আমি ধারণ করি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। যখন চলে আসি, শাহবাগে ছিলাম 5 তারিখ। আমরা যখন ওই প্রধানমন্ত্রীর অফিসের সামনে আসি, তখন প্রায় 4টা। আমাদের অনেক কয়েল ছিল যেটাকে বেঁধে ফেলানোর জন্য। দেখলাম না, আগে তো ভয়ে ওখানে যেতে পারতাম না, কখন ঘুমিয়ে যায় আবার। তারপরে কিন্তু ফিরে আসি আমরা যখন 5 তারিখ, তখন আমার শালার বাসায় খাওয়া দাওয়া করে 3 মোটরসাইকেলে 9 জন ফেরত যাচ্ছি কারণ বাজারের পাশে দিয়ে। তখন হিজড়ারা আসতে ছিল, বলতেছিল শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। আমার কাছে খুব লজ্জা লাগতেছিল, বিব্রত লাগতেছিল। আমার জীবনে প্রথম আমি কিন্তু ইউটিউবে ঘোষণা দিই, ফেসবুকে বলতেছিলাম আদমি স্যারকে ছাড়ার জন্য 3 ঘন্টা সময় দিয়েছিলাম। এক সময় মনে হলো না, এটা আমার দিয়ে হবে না, আমাকে একজন সিনিয়র লোক লাগবে। আমি ব্রিগেডিয়ার হাসান নাসির কাছে যাই রাতেরবেলা।
আমরা 6টার দিকে যাই, স্যারকে দিয়ে আবার একই জিনিস বলে 2 ঘন্টা সময় নিয়ে 8টার সময় আমরা কচুরি চেকপোস্টে বসে পড়ি। অনেক অফিসার ছিল আমাদের সাথে, মানবুজ্জামান স্যার ছিল, কর্নেল ফেরদাউস ছিল। যাই হোক, সবটা হলো এই কথাটাই বলতে চাচ্ছি, যা হয়েছে আমরা এটা আবার দেখতে চাই না। আমাদের ছাত্ররা যা দেখাইছে রাজনীতির বিরুদ্ধে তা করতে পারে নাই। বিপ্লবটা ছিল আমজনতার, এখানে কোনো রাজনীতির কোনো কৃতিত্ব নাই, সোজা কথা। ওই ছাত্ররা আমজনতা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, এটা আমাদের ধারণ করতে হবে, আগামী প্রজন্মকে এটা ধারণ করতে হবে। আমরা আর কোনো ফ্যাসিস্টকে জন্ম দিতে দেব না, আর সেই পরিবেশ এখন হবে না। যে পুলিশগুলি ছুটত, যে ডিজিএফআই সব কিছু নিয়ন্ত্রণ করতো, আজকে তারা বুঝতেছে কতটা অসহায়। আমি নিজের কাছে লজ্জাবোধ করতেছি, আমার বন্ধু জুনিয়র এদের বিরুদ্ধে আমি কী করবো, কী করার এগে আছে। কারণ যখন শুনি এক ব্যক্তি 1030 জনকে মেরেছে, তখন মাঝে মাঝে মনে হয় না বিচার হওয়া উচিত, নাহলে আগামী প্রজন্মে শেখ হাসিনার মানে কতটা অনৈতিক পৈশাচিক একটা নারী ছিলেন, একে আমরা সেলুট করতাম। আমি মনে করি আমাদের সেনাবাহিনী গর্বের জায়গায় থাকবে, একে যেন কেউ মানে ম্যানেজ না করে বা অনৈতিক কাজে ব্যবহার না করে। একজন জেনারেলের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে আমি জানি না, কেন সে এমপি হওয়ার জন্য পাগলের মতো জিহুজুর করবে, এটা আমি মানতে পারি না। সবশেষে বলবো, আদমি স্যার আমাদের সাথে আছে, আরমান ভাই আমাদের সাথে আছে। রাত 1টার সময় সেদিনকে 5টার সময় আমরা ডিজিএফের সাথে ঝগড়াঝাটি করে কনফার্ম করে আমরা কিন্তু বাড়িতে ফিরি। আমি একটু গরুর মাংস পছন্দ করি, আমার বাচ্চারা বসে আছে বিকালবেলা, বাবা তুমি আসতেছে না আজকে, হাসিনা তো পলাই গেছে, একসাথে খাবো। আমি যে নতুন একটা ভ্যান লাগাই ফেলছি, মানে বলতে পারতেছি না বাচ্চাদের যে কখন শেষ হবে। যা হোক, সবটাই ছিল আমাদের বাংলাদেশের, এই বিপ্লবটা ছিল আমাদের নিজস্ব, কারো কোনো শেয়ার নাই, ভারতের কোনো অংশীদারিত্ব নাই, বিশাল শক্তির বিরুদ্ধে যুদ্ধ ছিল। এটা গর্বের, এটা আমরা ধারণ করব। অনেক সময় অনেক কথা বলছে, অনেক সিনিয়র আছেন এখানে, এগুলি সব আবেগের কথা ছিল, কেউ কোনো রাগ রাখবেন না, কষ্ট নেবেন না। অনেক সময় ইউটিউবে কথা বলতে হয়, মনে হয় না বলাই ভালো ছিল, বা না বলেও উপায় ছিল না, বলতে হয়। আপনারা সেটা মনে ধারণ করবেন, আমরা কাউকে যেন ক্ষতি না করি। ধরুন প্রথমবার আমাকে যখন ইউনিফর্ম অবস্থায় গুম করলো, আমাকে যদি ডাকতো হাসিনা আসো, আমি তো খুশিতে চলে আসতাম, টিএডিএ পাবো, ঘুরে আসি ঢাকা শহর। এই যে একটা বোকার মতো কাজ করলো, আমার গুম করা হলো, এবং কাকে বাদ দিয়ে কাকে ছাড়ি, কিছু তো করার নেই। বাট আমরা যেন এটা পুনরাবৃত্তি না করি, সবাই যেন সবাইকে নিয়ন্ত্রণ করি। আজকে স্যার যে বইটা লিখছেন, এটা ইতিহাস থাকবে, সেনা অফিসাররা পড়বে, সবাই জনগণ পড়বে, যাতে এটা আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা চাই না বিডিআরের মতো একটা অনৈতিক কাজ দেশে ঘটুক, এরকম সেনাপ্রধান আমরা চাই না। আমি আমার জায়গায় থাকবো, একজন প্রধানমন্ত্রী হইতেই পারেন, বাট সে তো সেনাপ্রধানের তো বেশি জ্ঞানী না, তার কথা কেন শুনতে হবে? এক বিডিআর মেসাকার সকল অবক্ষয়ের জন্য দায়ী। আমরা আবার ঘুরে দাঁড়াবো, আমরা সবাই জানি ধারণ করব ভারত আমাদের একমাত্র শত্রু, এটাই আমাদের যথেষ্ট, এটাই আমাদের প্রাপ্তি। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ স্যার।